মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা আমরা শুরু করব, ফার্স্ট ও লাস্ট করব। দেখো, আর এই চ্যাপ্টারটা দেখবা অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আছে আমাদের। অনেক আবার আমাদের দেখবা হচ্ছে এসএসসি তে পড়া অনেক কনসেপ্ট বলে এখানে কাজে লাগে। যে কনসেপ্টগুলো শুরুর দিকে পড়তে হয় দেখবা যে সবকিছুই তোমাদের জানা, যেমন পরন্ত বস্তুর সূত্র। তারপর দেখো এই পরন্ত বস্তুর সূত্রগুলোর জাস্ট একটু গ্রাফটা একটু লাগে লাস্টের দুইটা, আর লাস্টের পরন্ত বস্তুর যে একদম এসএসসি তে যেসব শিখছো ওই সবই কাজে লাগবে, নতুন করে কিছু আর শিখতে হয় না। আর দেখবা আস্তে আস্তে আমরা আগাবো, দেখবা হচ্ছে কৃত্রিম উপগ্রহ কিভাবে পাঠানো হয়, পাঠালে কৃত্রিম উপগ্রহটার কক্ষপথে বেগ কত। আবার ধরো আমরা শিখবো হচ্ছে এসএসসি তে যেমন শিখছিলাম যে হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ যে আছে, অভিকর্ষ ত্বরণের মানের কিন্তু হচ্ছে পার্থক্য হয়। যে পৃথিবীকে আমরা কি গোলক হিসেবে কল্পনা করলে পৃথিবী কিন্তু গোলক না, একটা ডিম্বাকৃতির আর কি। কারণ পৃথিবীর বিষুবীয় অঞ্চল আছে আর কি, যে আমাদের মেরু অঞ্চল যা আছে, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ একরকম, মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ একরকম। এই যে এক এক জায়গায় এক এক রকম, এগুলা কিভাবে হয়, এবং তুমি ভূপৃষ্ঠ থেকে একটু উপরে উঠলে অভিকর্ষ ত্বরণ কেমন হবে, ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে অভিকর্ষ ত্বরণ কেমন হবে, এই ডিটেলস গুলো আমরা শিখবো। দেখো এগুলো আমাদের মূলত এসএসসি তে হালকা করে আলোচনা আছে, তারপরেও আমরা এখানে একটু ডিটেলস শিখবো, কারণ আমরা এইচএসসি তে এখন পড়ি। আচ্ছা, তো দেখো আমাদের চ্যাপ্টারটা শুরু করবো হচ্ছে কি ষষ্ঠ অধ্যায়, মানে চ্যাপ্টার 6 আমাদের যেটা আছে। তো এটা হচ্ছে যে মহাকর্ষ ও অভিকর্ষ। আচ্ছা, দেখো মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারটা শুরু করার জন্য প্রথমেই যেটা আমাদের আলোচনা আছে বইয়ে, সেটা হচ্ছে তোমার দেখবা যে পড়ন্ত বস্তু আছে, পড়ন্ত বস্তু, ফাইলিং বডিজ। আচ্ছা, এই পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করা আছে। পড়ন্ত বস্তুর সূত্র আছে তিনটা। সেই পড়ন্ত বস্তুর তিনটা সূত্র কে দিছে বলো? পড়ন্ত বস্তুর তিনটা সূত্র দিছে কিন্তু হচ্ছে আমাদের গ্যালিলিও সাহেব। তো এই গ্যালিলিও সাহেবের যে পড়ন্ত বস্তুর তিনটা সূত্র আমাদের দিছে, সেই পড়ন্ত তিনটা বস্তু মানে তিনটা যে সূত্র আছে সেই তিনটা সূত্র আমাদের আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে আলোচনা হচ্ছে কি প্রথম সূত্র। অনেকে দেখবে এই সূত্রগুলো দেখবে গরমিল করে ফেলে, যে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এইভাবে কিন্তু প্রশ্ন আসে যে সৃজনশীলে ক নাম্বারে আসবে যে পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি বিবৃতি করো, পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো। এখন পড়ন্ত বস্তুর সূত্রগুলো সিরিয়াল অনুযায়ী কিন্তু মনে রাখতে হবে। প্রথম সূত্রটা কি বলছিল, দ্বিতীয় সূত্র কি বলছিল, তৃতীয় সূত্র কি বলছিল, আমাদের সিরিয়াল অনুযায়ী মনে রাখতে হবে। দেখো পড়ন্ত বস্তুর প্রথম সূত্রেই যে জিনিসটা বলছিল, তার আগে বলে নেই পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো আমরা শিখবো, এই পড়ন্ত বস্তু সবকিছুই দেখো পড়ন্ত বস্তু, বারবার আমি বলতেছি পড়ন্ত বস্তু মানে কি, যে উপর থেকে বিনা বাধায়, বিনা বাধায় নিচে পড়তে থাকা বস্তুগুলাকে বলা হয় পড়ন্ত বস্তু। আবার বললাম কিন্তু বিনা বাধায়, বিনা বাধা মানে কি, দেখো আমাদের এই এনভায়রনমেন্টে চিন্তা করো, আমি যদি একটা বস্তু ছেড়ে দেই, এই বস্তুটা কিন্তু বিভিন্ন প্রকার বাধা পায়, যেমন বাতাসের বাধা পাচ্ছে, আমাদের আশপাশ থেকে যে বাতাসগুলো চাপ দিচ্ছে এর উপর কিন্তু একটা বাধা পড়তেছে, মানে অভিকর্ষ ত্বরণ যেভাবে নিচে নামানোর কথা বস্তুটাকে সেভাবে কিন্তু নামতে পারে না। তো এই বাধাগুলা থাকা যাবে না, পড়ন্ত বস্তুর সূত্র মতে কোনো আমাদের বাতাসের বাধা থাকা যাবে না, বাতাসের বাধাহীন এক পরিবেশে এইগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে। বোঝা গেছে? তো আমরা ধরে নেব যে আমাদের যা পড়তেছি এই সূত্রগুলা, এখানে আমাদের কোনো বাধা নেই, কোনো বাতাস নেই, ঠিক আছে? আচ্ছা, তো পড়ন্ত বস্তুর প্রথম সূত্র বলছে যে দেখো বলছে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে, একই উচ্চতা থেকে দুটি বস্তু বিনা বাধায় পড়তে থাকলে তারা
সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এগুলো আমরা ধরো শিখে আসছিলাম ক্লাস 10-এই, কিন্তু তারপরে দেখো এখানে যেহেতু আমাদের অধ্যায় শুরুর প্রথমে এসব আলোচনা আছে, তাই তো আমাকে আলোচনা করতে হবে। তোমরা জাস্ট শিখে মানে একটু শুনে যাও, এরা পরবর্তীতে বাসায় দেখবা নিজেরা যখন পড়বা নিজেরা খুব ইজিলি বুঝতে পারবা, আর নোট যখন করবা নোটের শুরুতে এসব লিখে রাখবা। তো দেখো, স্থির অবস্থা থেকে একই উচ্চতা থেকে দুটি বস্তু যখন বিনা বাধায় পড়তে দেওয়া হয়, এখন ধরো এইরকম দুটো বস্তু আমি কি বিনা বাধায় নিচে পড়তে দিলাম, ধরো এই যে একটা লাল বস্তু একটা কালো বস্তু যখন বিনা বাধায় ফেলে দিব, দেখো এটা যদি কি পাতলা হয় আর এটা যদি ভারী হয়, আমরা নর্মালি কিন্তু দেখবো কি যে ভারী বস্তুটা খুব দ্রুত নামতেছে আর পাতলা বস্তুটা কি আস্তে 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 নিচে নামতেছে। তো এই ঘটনাটা কিন্তু বাস্তবে ঘটবে না যদি বাতাসের বাধা না থাকে। আমি একটা ইট আর একটা যদি তুলাও একই সঙ্গে ছেড়ে দেই, দেখা যাবে কি দুইটা একই সঙ্গে নিচে পড়বে, একদম সমান সময়ে একদম ভূপৃষ্ঠের নিচে পড়ে যাবে। তো এই বিষয়টা হচ্ছে এক্সপেরিমেন্ট করছিল গ্যালিলিও প্রথম, প্রত্যেকের বলা কি প্রথম সূত্র বলা হয়। সবকিছু দেখবা হচ্ছে আমাদের কিন্তু একটা ভ্যাকুয়াম একটা পরিবেশে কিন্তু করানো হয়। যে এটা নিয়ে দেখবা একটা ইংলিশ মুভিও আছে, যে মুভির মধ্যে দেখবা এই এক্সপেরিমেন্টটা মানে করে দেখানো হয়েছে আর কি। বল আর একটা হচ্ছে তোমার আহ পাখির একটা পালক, পাখির পালক আর বলকে একই সঙ্গে ছেড়ে দেওয়া হয়, দেখা যায় দুটো একই সঙ্গে নিচে নামতে থাকে আর কি। তো এটা ছিল পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। দেখো এরপর দেখো আমাদের হচ্ছে কি দ্বিতীয় সূত্রটা পড়তে হবে, যে দ্বিতীয় সূত্র। দেখো দ্বিতীয় সূত্র কি বলছে, তো দ্বিতীয় সূত্র বলছিল যে ঠিক সেম কথা বারবার বলবো আমরা, যে স্থির অবস্থা থেকে কোনো বস্তু বিনা বাধায় নিচে পড়তে থাকলে, এই কথাটা সবার জন্য, পড়তে থাকলে নির্দিষ্ট সময়ে বস্তু যে বেগ প্রাপ্ত হয়, যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক, সমানুপাতিক। আচ্ছা, কথাটা এমন হচ্ছে যে একটা বস্তু বিনা বাধায় স্থির অবস্থা থেকে ফেলে দিলাম, এখন এই বস্তুটা চিন্তা করো, এখানে বেগ কিন্তু স্থির অবস্থা বলছি, স্থির অবস্থা মানে কি এখানে কিন্তু এর আদিবেগ শূন্য, তাই তো? আচ্ছা, আদিবেগ যখন শূন্য, এখন দেখো 5 সেকেন্ড পর বস্তুটা কি এই অবস্থায় আছে, এখন এখানে বেগ শূন্য কিন্তু এখানে দেখো তো একটা নির্দিষ্ট একটা বেগ আছে না? তো নির্দিষ্ট সময় একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করলো, দূরত্ব অতিক্রম করার পরে এখানে একটা বেগ পাইলো, কারণ এই বেগটা হবে এখান থেকে অতিবাহিত সময়ের সমানুপাতিক, অর্থাৎ যত সময় অতিবাহিত হবে এই বস্তুর বেগ তত বৃদ্ধি পাইতে থাকবে আর কি। বুঝতে পারছো? মানে সময়ের সাথে সাথে বস্তুর বেগ সমান হারে বৃদ্ধি পাবে। এটা হচ্ছিল আমাদের হচ্ছে কি দ্বিতীয় সূত্র, পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। এটার ম্যাথমেটিক্যালি টার্মটা হচ্ছে এমন যে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, মানে সময়ের সমানুপাতিক। এইটাই ছিল হচ্ছে আমাদের এর ম্যাথমেটিক্যালি আর কি টার্মটা, যে ভি প্রপোর্শন টু টি। এটা এটা আমাদের মাথায় রাখতে হবে। আর দেখো এই ভি প্রপোর্শন টু টি, এটা ছিল আমাদের দ্বিতীয় সূত্র। আরেকটা দেখো যে সূত্র আছে তৃতীয় সূত্র, লাস্ট আমি এটার মানে মনে রাখার ট্রিক্সটাও বলে দেবো যে কোনটা কিভাবে মনে রাখবো। দেখো যে এখানে আমি তৃতীয় সূত্র লিখি, যে তৃতীয় সূত্র, দেখো তৃতীয় সূত্র কথাটা কি ঠিক সবার জন্য সেম, স্থির অবস্থা থেকে
স্থির অবস্থা থেকে, এটা তো সবার জন্য ফিক্সড। আচ্ছা, স্থির অবস্থা থেকে এবার দেখো একই উচ্চতা না গিয়ে আমি বলবো হচ্ছে স্থির অবস্থা থেকে কোনো বস্তু বিনা বাধায় পড়তে থাকলে, বিনা বাধায় পড়তে থাকলে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, কথাটা কি দেখো, স্থির অবস্থা থেকে এটাও ফিক্সড যে স্থির অবস্থা থেকে বস্তুকে ফেলে দিতে হবে এবং সেটা কি বিনা বাধায় পড়তে থাকতে হবে। বিনা বাধায় পড়তে থাকলে দেখো একটা সময় অতিক্রম করা মানে কি আবার কি একটা দূরত্ব অতিক্রম করতেছে না। এই অতিক্রান্ত দূরত্ব হবে এর অতিবাহিত সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এর ম্যাথমেটিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে কি নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, টি স্কোয়ার, প্রপোর্শন টু টি স্কোয়ার আর কি। এই যে টার্মটা, এই টার্মটা আমাদের মনে রাখতে হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় সূত্র, এটা হলো তৃতীয় সূত্র। প্রথম সূত্র তো আমি মিশাই দিছি। এই তিনটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে কারণ এটা সৃজনশীলে ক নম্বরে হরহামেশাই চলে আসে। এবং ধরো এই তিনটা সূত্রের মধ্যে থেকে ম্যাথ তো আর তেমন আসার মতো মানে স্কোপ নাই, বাট তারপরে এমসিকিউ একটা ম্যাথ খুব আসে, যেটা হচ্ছে তোমার এখান থেকে একটু বেশি আসে। এমসিকিউ পার্টটা আসে হচ্ছে এমন যে তোমাকে বলবে যে বিনা বাধায় স্থির অবস্থা থেকে বিনা বাধায় কোনো বস্তু পড়তে থাকলে বলবে হচ্ছে ধরো 3 সেকেন্ড, 5 সেকেন্ড ও ধরো বলবে 6 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, অনুপাত কত, এইরকম করে একটা প্রশ্ন আসে, বুঝছো। এই প্রশ্নটা ধরো এমসিকিউ অনেকবার আসছে, বোর্ডে আসে এবং কি দেখবা এই এমসিকিউটা ধরো একদম অ্যাডমিশনে চলে আসে, বিভিন্ন ভার্সিটির প্রশ্নেতে এটা চলে আসে। খুবই সহজ। দেখো অতিক্রান্ত যখন দূরত্ব বলছে, দূরত্ব আমরা জানি কি, দূরত্ব আমরা জানি যে দূরত্ব হচ্ছে আমাদের সময়ের বর্গের সমানুপাতিক, এইচ প্রপোর্শন টু টি স্কয়ার, এটা তো আমরা জানি। তো এখানে আমাদের তিনটা সময় দেওয়া আছে, 1 2 3, তিনটা সময় এবং তাদের কি বলছে অনুপাত কত। তো তুমি ধরো কি h1 অনুপাত h2 অনুপাত h3 ইজ ইকুয়াল টু কি, দেখো তিনটা সময় তিনটা জাস্ট স্কোয়ার করে দিবা, কত 3 স্কোয়ার অনুপাত কত 5 স্কোয়ার অনুপাত 6 স্কোয়ার, কত বলো 9:25 ধরো তোমার কত 36। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা এমসিকিউ, এটা এমসিকিউ চলে আসে। মানে এই পড়ন্ত বস্তু তিনটা সূত্র থেকে দেখবা হয় দূরত্ব দিয়ে আসে না হয় কি বেগ দিয়ে আসে। তিনটা সময় দিয়ে বলবে বেগের অনুপাত কত অথবা বলবে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। খুবই কিন্তু সিম্পল, জাস্ট অনুপাতগুলো লিখবা, ওটা দেখবা অপশনে দেওয়া আছে। আর সৃজনশীলে ক নাম্বারে চলে আসলে বা খ নাম্বারে যদি একটু রিটার্স বলতে বলে তাহলে এটা তো খুব ইজি, এর বাংলা কথাটা লিখবা আর ম্যাথমেটিক্যাল টার্মটা লিখবা এই। আর গ্রাফটা একটু মাথায় রাখতে হয়। দেখো ভি প্রপোর্শন টু টি যখন বলবে গ্রাফ, গ্রাফ দেওয়া থাকলে আমরা লিখবো কি যে এই যে এটা যদি হচ্ছে তোমার এইদিকে ধরো আমি দিলাম হচ্ছে যে অতিক্রান্ত সময় এবং এইদিকে ধরো কি প্রাপ্ত বেগ, সময় এবং বেগের যেহেতু এটা কি প্রপোর্শন, তাহলে এদের গ্রাফটা হবে কি মূল বিন্দুগামী একটা রেখা, মূল বিন্দুগামী একটা রেখা পাবো। মানে সময় বাড়ার সাথে সাথে আমাদের দেখবা হচ্ছে কি বেগটাও বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের এটার গ্রাফ। আর এখান থেকেও ধরো এরকম সেম ভাবে একটা গ্রাফ আসে, সেই গ্রাফটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি যে ধরো এই বরাবর ধরো হচ্ছে তোমার আমি কি দেবো টি স্কোয়ার, আর এইদিকে ধরো অতিক্রান্ত দূরত্ব। তো এর টি স্কোয়ার আর এইচ দেখো তারা প্রপোর্শন সমানুপাতিক আছে। তো আমি এটারও হবে কি, এটা হবে মূল বিন্দুগামী একটা রেখা। এটা হচ্ছে অ্যান্সার। তো জাস্ট পরন্ত বস্তুর প্রথম পার্ট থেকে আমাদের এই কথাগুলাই পড়তে হবে।
যদিও তোমাদের জানা ছিল, জানার পরও দেখো এগুলো আমাদের লিখতে হবে, নোট করে লিখতে হবে, কারণ এগুলো অনেক সময় ভুলে যায় কোনটা কোন সূত্র, এটা কিন্তু আমরা ভুলে গেলেই সমস্যা। আচ্ছা দেখো, এরপর দেখো আমি যে কথাটা বলবো সবকিছুই ঠিক আছে। দেখো তো আমাদের এখানে তিনটা সূত্রের মধ্যে কেবল লাস্টের দুইটা সূত্রে, মানে দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্রতে কিন্তু আমরা হচ্ছে একটু ম্যাথমেটিক্যালি মানে টার্মটা দেখাইছি। তো এটা আমাদের অনেক সময় ভুল হয় যে দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্রের মধ্যে গরমিল হয়, যে কোনটা হবে, ভি প্রপোর্শন টু টি না এইচ প্রপোর্শন টু টি না এইচ প্রপোর্শন টু টি স্কোয়ার, এইরকম ঝামেলাগুলো হয় যে কোনটার সাথে টি স্কোয়ার, অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের টি স্কোয়ার সমানুপাতিক নাকি শুধু সময়ের সমানুপাতিক। তো দেখো এইটা আর তোমাদের ভুল হবে না। দেখো আমরা একটা সূত্রগুলো জানি না, দেখো তো সূত্র কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইটা জানি। এবং আরেকটা সূত্র কি জানি, যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবং এই সূত্রটাকে যদি আমি অভিকর্ষ ত্বরণের সাথে কম্পেয়ার করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কি জিটি, আর এটাকে যদি কম্পেয়ার করি কি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা তো আমরা লিখতেই পারি। আচ্ছা, তো এখানে দেখো যখন একটা বস্তু স্থির অবস্থা থেকে আমি ছেড়ে দেই, নিচে নামতে থাকে মানে নিচে পড়তে থাকে, তাহলে এর আদিবেগ কি ছিল, ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এটা তো ফিক্সড পড়ন্ত বস্তুর জন্য। আচ্ছা, যখন আদিবেগ 0 হয় তাহলে দেখো তো এই প্রথম সূত্রের জন্য মনে রাখবা এইটাই হচ্ছে আমাদের, এটা ডিনোট করা হচ্ছে তোমার কি সেকেন্ড ল, ফেলিং বডিস এর সেকেন্ড লটা গ্যালিলিওর, আর এটা হচ্ছে আমাদের ডিনোট করে ধরো থার্ড ল, ঠিক আছে। তো এখানে দেখো পরন্ত বস্তু ইউ যখন 0, তাহলে এই সূত্রটা আমাদের কেমন হয় বলতো, ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস জিটি, বা ভি ইজ ইকুয়াল টু কি জিটি। এখানে দেখো তো জি তো সবার জন্যই কনস্ট্যান্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে দেখো তো জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে লিখতে পারি কি ভি প্রপোর্শন টু টি। এই যে এইটা হচ্ছে আমাদের কি পরন্ত অবস্থার দ্বিতীয় সূত্র। আর এই সূত্রের জন্য আমি বলছি কি এটা হচ্ছে তৃতীয় সূত্রকে বলে। তো তৃতীয় সূত্র হবে দেখো কি এইচ ইজ ইকুয়াল টু ইউটি 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে দেখো তো হাফ এবং জি কনস্ট্যান্ট, তাহলে এইচ প্রপোর্শন টু একবার লিখতে পারো কি টি স্কোয়ার। এই যে এই সূত্রটা আচ্ছা আমাদের কি পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। আর কিন্তু ভুল হবে না, অনেকেই ঝামেলা পড়ে যায় বির সাথে কি সমানুপাতিক টি স্কোয়ার না শুধু টি, এইচ এর সাথে সমানুপাতিক টি স্কোয়ার না শুধু টি, এই ঝামেলাটা যাতে না হয় এর জন্য তোমরা দেখো এই সূত্র দুটো থেকেও বের করে নিয়ে আসতে পারো। এটা আমাদের তো এই সূত্রগুলো তো এসএসসি ভালোভাবে শিখছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বা জিটি যেটাই বলো, ঠিক আছে। দেখো এটা ছিল আমাদের পরন্ত বস্তুর পাঠটুকু আলোচনা। এরপর আমরা ঢুকে যাব এই অধ্যায়ের নামের ভিতরে, মহাকর্ষ এবং অভিকর্ষের ভিতর। প্রথম আমরা আলোচনা করব হচ্ছে মহাকর্ষ। দেখো মহাকর্ষ টপিকটা আমরা আলোচনা করব, মহাকর্ষ টপিকটা যখন আমরা বুঝবো আস্তে আস্তে অভিকর্ষের ভিতরে ঢুকবো, তারপর কি কৃত্রিম উপগ্রহের মধ্যে ঢুকবো, ঠিক আছে। আচ্ছা